গ্রামগঞ্জে নারী ভোটারদেরকে কিন্তু আমরা সেই বিষয়টা আমি মনে করি আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, এবং আমরা যে জায়গায় যেভাবে সরকার অনেক কাজ করেছে, কাজ প্রচুর, এই 4 বছরের কাজ যে হয়নি তা নয়, কিন্তু সেই কাজের নাকি বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে বেশি, হ্যাঁ, সেখানে বোরখা পরে শরীফ নিয়ে বলা হচ্ছে যে ছুঁয়ে বলো ভোটটা তোমরা আমাদেরকে দিবে। তো নারীরা তো এমনিতে আমরা জানি যে তারা তো অনেক কিছু থেকে দূরে তাদেরকে রাখা হয়, পত্রপত্রিকার খবর তারা জানে না, বা তারা আপনি দেখবেন যে গ্রামের চায়ের দোকানে কিন্তু টেলিভিশনে টকশো সবাই দেখে, যে নারীরা কিন্তু দেখার সময় পাচ্ছে না। তো সেই জন্য তারা কিন্তু তথ্য থেকে বঞ্চিত। তো সেই কারণে নারী ভোটারদেরকে টার্গেট করার দায়িত্ব আমি মনে করি যে আমাদের দুটি দলেরই ছিল সেইভাবে। কিন্তু একটা দল মানে এটা তো অস্বীকার করতে পারবেন না যে যুদ্ধাপরাধীদের বিচার যারা চেয়েছে বা যারা চাইনি আমি বলবো না বিরোধী দল, কিন্তু তারা তো যুদ্ধাপরাধীদেরকে নিয়েও তাদেরকে আমরা মিটিং করতে দেখেছি, তাদেরকে তো মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমরা মানে গত বছর দেখেছি তাদেরকে পলিটিক্যাল পার্টির মিটিং এ তারা তাদের সম্পর্কে বলেছে। তো সেই জায়গা থেকে আমরা এখনো সেই জায়গাগুলোকে নিয়ে কৌশলী হয়ে আমি মনে করি যে যারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বিশ্বাসী তারা সেভাবে আমি মনে করি যে এখনো সেভাবে এগোতে পারছে না বা ডেলিভার করতে পারেনি হয়তো। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম মহা টেনশনে মহাজোট, গাজীপুর নির্বাচন নিয়ে তাদের এই শিরোনাম যে কোনো মূল্যে এই নির্বাচনে জয় পেতে সর্বশক্তি নিয়োগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এবং এ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের নিয়ে করেছেন একাধিক বৈঠক। আর এই খবরটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর। আর সিটি নির্বাচনে টাকা ভাগাভাগি নিয়ে খুন হয়েছেন এক আওয়ামী লীগ কর্মী, এই খবরটিও রয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। তাদের শিরোনাম এতদিন খাটিয়েছে প্রভাব, এখন মামলা করছে সামিট। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যর্থ হয়েছে এই সংস্থাটি, এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে একের পর এক মামলা করে কাজ নেবার কৌশল করছে সামিট গ্রুপ, এরকম একটি খবর ছেপেছে সংবাদ। আর দূতাবাসগুলোতে নজরদারি করছে যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে অবস্থিত বিভিন্ন দূতাবাসে আড়ি পাতার গোপন যন্ত্র বসিয়ে এই নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আর নিরাপদ খাদ্য আইন অনুমোদন, এই খবরগুলো রয়েছে সংবাদে। আমাদের সময় তাদের শিরোনাম এই পারে জাহাঙ্গীর ওই পারে হেফাজত। তারা লিখছে যে নির্বাচনী নদী বয়ে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওপর দিয়ে, নদীর এপারে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর ওপারে হেফাজত ইসলাম, মাঝে লড়ছেন দুই আলোচিত প্রার্থী 14 দল সমর্থিত আজমতুল্লাহ খান ও 18 দল সমর্থিত এম এ মান্নান। এর মধ্যে জাহাঙ্গীর আলম নির্বাচন থেকে সরে গিয়ে আজমতের পক্ষে গণসংযোগ করছেন, কিন্তু মনে মনে তিনি গুমড়ে মরছেন বলে ধারণা তার কর্মী সমর্থক সহ অনেকের। কাজে আরেকটা ভিন্ন অ্যাঙ্গেলে খবরটি করেছে আমাদের সময়। তারা বলছে যে এই জাহাঙ্গীর, যাকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যিনি যুবলীগ নেতা, তাকে তিনি নাকি আমাদের সময়কে বলেছেন যে তিনি শঙ্কিত, আর এরশাদ আজমত বৈঠকে চিড়ে ভেজেনি, এরকম লিখছে আমাদের সময়। বর্তমান, দৈনিক বর্তমান একটি নতুন পত্রিকা, তাদের শিরোনাম ছাড় দিয়েও নির্বাচনমুখী দুই দল, তৃতীয় শক্তি ঠেকাতে ঐকমত্য, নির্বাচনের জন্য পশ্চিমা ফর্মুলা। আমরা যদি একটু খুব আশাবাদী একটি শিরোনাম, প্রথম দিনের পত্রিকা বলেই কিনা এটা আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে কথা বললে, কিন্তু তাদের শিরোনামটি হচ্ছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন, এমন প্রশ্নে ক্ষমতাসীন ও বিরোধীদের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হতে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার প্রধানের বিষয়ে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি, এবং তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে দেশের বড় দুই দলের উল্টোমুখী অনড় অবস্থানে ভয়াবহ যে অনিশ্চয়তা পড়েছে গোটা জাতি, তা থেকে 1-11-এর আশঙ্কা থেকে বরং নির্বাচনমুখী হতে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি এই লাইনে। এবং এইটি এসানুল হক একটি বাইলাইন রিপোর্ট, আর সন্তোষ শর্মা রিপোর্ট করছেন যে এই ফর্মুলাটি অ্যাকচুয়ালি পশ্চিমা ফর্মুলা বলে তিনি বলছেন যে পশ্চিমা ফর্মুলায় নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ। সরকার ও বিরোধী দল উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই এই ফর্মুলা তৈরি হচ্ছে। সংবিধানের বর্তমান অবস্থা বহাল রেখে অনুষ্ঠিত হবে নির্বাচন। আমরা কথা বলতে পারি সন্তোষ শর্মার সঙ্গে, যিনি এই নতুন পত্রিকাটির বার্তা প্রধান, এবং তিনি এই পশ্চিমা ফর্মুলার বিষয়ে লিখেছেন কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে। তিনি এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সন্তোষ শর্মা, অভিনন্দন আপনাদেরকে নতুন পত্রিকার জন্য। আমি পরে আপনার কাছে জানতে চাইবো এই নতুন পত্রিকায় নতুন কি থাকবে, কিন্তু প্রথম দিনের প্রধান শিরোনামের কথাই যদি বলি, খুব আশাবাদী একটি শিরোনাম। এটা কি প্রথম দিন বলেই, নাকি আপনারা সত্যি মনে করছেন যে দুই দল তাদের অনড় অবস্থান থেকে সরে আসছে এবং তৃতীয় শক্তি ঠেকাতে নির্বাচনমুখী হচ্ছে? নবনীতা,
নবনীতা, আপনাকে ধন্যবাদ। ৭১ টেলিভিশনের মাধ্যমে সকল দর্শক শ্রোতার প্রতি অভিনন্দন। আমরা একটা নতুন পত্রিকা নিয়ে বাজারে আসছি, দৈনিক বর্তমান। আমাদের এই পত্রিকার সম্পাদক আলহাজ মিজানুর রহমান, উপদেষ্টার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন অত্যন্ত প্রবীণ সাংবাদিক রাহাত খান। আমরা আজকেই যাত্রা শুরু করেছি। আপনি দেখেছেন আমাদের প্রথম শিরোনাম লিড নিউজ। সত্যিকার অর্থে সকলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন সবাই প্রত্যাশা করে। সন্তোষ শর্মা, আপনি যদি আমাকে বলেন যে পশ্চিমা ফর্মুলাটি কি, আপনি যেটি নিয়ে লিখেছেন। আচ্ছা, আমরা পশ্চিমা ফর্মুলাটাতে আছে, এটা নিয়ে দুই দলের প্রধান ব্যক্তিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কূটনৈতিকবৃন্দ বিভিন্নভাবে আলোচনা করেছেন। তারা একটা ফর্মুলা তৈরি করেছেন। সেই ফর্মুলাতেই আছে সংবিধানের আওতায় যাতে সব দল নির্বাচনে আসতে পারে সেই ব্যবস্থাটা। এখানে বলা আছে যে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেই সরকারে সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোর অংশগ্রহণ থাকবে। তো এই বিষয়টিতে এইরকম একটি তথ্য তো প্রধানমন্ত্রী বহুদিন আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, এবং এরপর থেকে প্রায়শই আওয়ামী লীগের নেতারা এই তথ্যটি দিচ্ছেন যে সবার সমন্বয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। আপনাদের এই যে আশাবাদ যে দুই দলই এতে রাজি হচ্ছে কারণ 1/11 আশঙ্কা থেকে তারা বাঁচতে চান, এই আশাবাদের ভিত্তি কি? আমি শুনতে পাচ্ছি। সন্তোষ শর্মা, আবার অভিনন্দন আপনাকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, এবং নতুন পত্রিকার যাত্রা শুভ হোক। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ৭১ জার্নালে। আঙ্কেল কি কানা নাকি? তোদের চেয়েও বেশি দেখি। চল। দৃঢ় না হলে কি রক্ষা করা যায়? স্টিলটেক দৃঢ়, তাই রক্ষা করে। সোনা মনিরা বেড়ে ওঠে হেসে খেলে সুস্বাদে, পরিবারের সবার মুখে মজাদার খাবার তুলে দিতে। ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার, সুষম পুষ্টি, সুস্থ পরিবার। কি এক্সামে সেঞ্চুরি চাই তো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানো মাছ রোজ খাই, তাই পারফরমেন্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে এক গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে, আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। এই জেমস, আজ সকালে ডানো খেয়েছো তো? ব্রেকফাস্টে ডানো মাছ।
প্রকৃতির অনাবিল সবুজের মাঝে বসুন্ধরার একটি সফল প্রকল্প, বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। বসুন্ধরা রিভারভিউ, প্রকৃতির কোলে স্বপ্নের আবাস। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। আপনারা আমাদের হুইপকে পেট করার চেষ্টা করেছে। যখন সবাই শুধু বলতে চায়, কেউ শোনে না কারো কথা, তখন সমকাল সবার কথা শুনে বলে সবার কথা। সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। আবার স্বাগত। ৭১ জার্নালে আমাদের হাতে আরো কয়েকটি পত্রিকা এসেছে, আমরা দেখিনি। দৈনিক বর্তমান তো আমরা দেখলামই, এই বিষয়টি ছিল। এবং আমরা একটু প্রাযুক্তিক সমস্যার কারণে এখন পত্রিকাগুলো দেখাতে পারছি না। আশা করছি আরো কয়েকটি পত্রিকা দেখাতে পারবো আপনাদেরকে অনুষ্ঠান শেষ হবার আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আছেন আমাদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকাল। তো আমরা বণিক বার্তার শিরোনাম, নিম্নমানের কংক্রিট স্লিপার, নিজস্ব কারখানা বন্ধ, অধিকাংশ ব্যাংকের মুনাফা কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে বেশিরভাগ ব্যাংকের পরিচালনা মুনাফা কমেছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় ঋণ প্রবাহ কমে যাওয়া, বিভিন্ন অনিয়মের কারণে ঋণ প্রবাহে অধিক সতর্কতার কারণে মুনাফার হারে এ কমতি, লিখছে বণিক বার্তা। আর নিরাপদ খাদ্য আইন, সর্বোচ্চ 14 বছর দণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় খসড়া অনুমোদন। ইংরেজি পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, তাদের শিরোনামও একই, নিরাপদ খাদ্য আইন সেফ ফুড অ্যাক্ট গেটস ক্যাবিনেট নট, মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আর মূল ছবি ইন্ডিপেন্ডেন্টের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথাটি বলছিলাম, ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দিনব্যাপী উদযাপনের উদ্বোধন করছেন। গতকালকে একটি প্রধান দৈনিকে দেখেছি খবর যে সাদা দলের শিক্ষকেরা যাচ্ছেন না, অর্থাৎ বিএনপি সমর্থিত যে বা যারা এই রাজনীতি সমর্থন করেন সেই শিক্ষকদের প্যানেলটি, তারা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যাচ্ছেন না। ডক্টর আমেনা মহসিন, মানে আমরা আসলে কোনো উদযাপন কোনো কিছুই আওয়ামী লীগ বিএনপি এর বাইরে বোধহয় রাখতে পারছি না। না, আমরা রাখতে পারছি না এবং এটা খুবই একটা দুঃখের ব্যাপার, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটি ডে। আমার মনে হয় এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত ছিল এবং আমি ব্যক্তিগতভাবে মানে আমি এটা মনে করি যে এটা হওয়া উচিত ছিল না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি একেবারে এটাতে অবাকও হইনি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মানে চলছে রাজনীতি, ওখানে শিক্ষকদের যে রাজনীতি ওটা একেবারে দলীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখেন আমাদের সরকার বদলের সাথে সাথেই আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশনে যে টপ লেভেলগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়। আমরা আমাদের যারা আমি বলছি এটা সাদা দলকে ধরেও বলছি, নীল দলকে ধরে বলছি, যে আপনি দেখবেন তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ইভেন ইম্পর্টেন্ট ইয়ের মধ্যে ওনারা কিন্তু ওখানে উপস্থিত থাকেন এবং পুরোটাই ধরেন আপনি যদি আজকে গতকালে নিউ এজ পত্রিকা দেখেন, ওখানে খুব ক্লিয়ারলি এসেছে যে লাস্ট কবে ডাকসু ইলেকশন হয়েছে না, ৯১তে হয়েছে। আমাদের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর উনি ইলেকশন ছাড়াই কিন্তু উনি 4টি বছর কাটিয়ে দিলেন এবং এই যে আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে
টপ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট গুলো আসছে, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, আমাদের যে ডিএনএ, তো সব কিন্তু ইলেক্টেড পজিশন থাকে এবং এদের যদি কোনো দলীয় ভিত্তি না থাকে, আজকে যেরকম আমি কোনো দল করি না, শিক্ষক নিয়োগও সেই কারণেই রাজনৈতিক ভিত্তিতে হয়, যাতে অনেক মানে এটা মানে অনেক বিভাগে হয়, কিন্তু তাও আমি বলবো যে অনেক জায়গায় হয় না। এবং এমনও হয়েছে যে সিলেকশন কমিটির অনেক ডিসিশন সিন্ডিকেট পাল্টিয়ে দিয়েছে। সুতরাং এটাকে একদম ঢালাও ভাবে বলাটা হয়তো ঠিক না। আমি বলবো যে হয়তো 4 জন ক্যান্ডিডেট যদি আছে, ওখানে 2 জনকে হয়তো দলীয় ভিত্তিতে আমরা নিয়ে নিচ্ছি, আবার মেরিটও আছে, আবার আমাদের সেই ইয়েও আছে যে আমরা এটাকে কিন্তু কেস করতে পারি। শিক্ষক সমিতিতে কিন্তু আমাদের সেই সেফটি ভাল্ভ গুলো আছে, যেখানে আমরা ইস্যুগুলোকে তুলে নিয়ে আসতে পারি। আপনি যদি ওইরকম মেরিটের ভিত্তিতে থাকেন, তাহলে আপনি ওটা জোর গলায় আপনি এটা প্রমাণ করতে মানে আপনি নিয়ে আসতে পারেন। এক ধরনের একটা প্রক্রিয়া খাটানো যায়, কিন্তু রাজনীতি দিয়ে সবসময় নেওয়া যাচ্ছে না সেটা। ডক্টর সাদেকা হালিম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও যে রাজনীতির এত সুস্পষ্ট দ্বিধা বিভক্তি, কিভাবে দেখেন? আমি নিজেই নির্বাচিত সিন্ডিকেট মেম্বার ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে নির্বাচিত সদস্য ছিলাম, আমি এখন বর্তমানে আমি সেনেটে আছি, সেটা চ্যান্সেলর নমিনি হিসেবে। তার আগে আমি নির্বাচিত ছিলাম। আমি আমেনাপার সাথে একমত, কিন্তু অনেক জায়গায় আবার একমতও না, এই যার কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়, এবং আমাদের রাজনীতি যেভাবে আমাদের সমস্ত সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, সেখানে শিক্ষক রাজনীতিটা এখন অনেক বেশি, আমি বলবো দলীয় রাজনীতি যে লেজুর বৃত্তিকরণ, এটা বেশি বেড়ে গেছে, এবং যেটা আসলেই যে অনেক জায়গায় আমরা দেখছি যে জাতীয় পর্যায়ে মানে রাজনৈতিক মিটিং হচ্ছে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে উপাচার্যরা একেবারে, এটা এই সময়েও দেখেছি, তার আগের সময়ও দেখেছি, এটা সংস্কৃতি যে আমি যদি না যাই, আমার চেহারাটা যদি না দেখানো হয় আমার সিটিং প্রাইম মিনিস্টার বা দি দেন প্রাইম মিনিস্টারকে বা বিরোধী দলীয় নেত্রীকে, তাহলে হয়তো আমি ভবিষ্যতে একটি পদ পাচ্ছি না। কিন্তু শিক্ষকরা রাজনীতি করবে, কেন করবে না? সুষ্ঠু রাজনীতি করবে। ডাকসু নির্বাচন, আমি নিজে 2-2 বার ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তবে আপা যেটা বলেছেন যে আমাদের বর্তমান উপাচার্যকে উনি বলেছেন যে উনি নির্বাচন করেননি, হ্যাঁ এটা ঠিক যে নির্বাচন উনি সিনেটের থেকে নির্বাচিত হয়ে আসেননি। তবে যখন আপনার আমাদের বিএনপি জোট, যারা আজকে যারা আপনি শুধু সাদা দল বলছেন, তাদেরকে আমরা সাদা জামাত সমর্থিত, তারা আজকে এটাই কিন্তু প্রথম, আজকে 92 বছর পূর্তি পালন করা হচ্ছে। হ্যাঁ, তো সেখানে ওনারা কিন্তু ইলেক্টেড ডিন আছেন, ওনারা ইলেক্টেড সিন্ডিকেট মেম্বার, ওনারা হল প্রশাসনের সাথে আছেন। তাহলে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবসকে কেন অন করবেন না? ওনারা তো কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ব্যুরোক্রেসিতে যখন সরকার পরিবর্তন হচ্ছে, ওএসডির সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদেরকে আমরা খাওয়ার পরে বসায় রাখি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা তো ওএসডি হয়ে যাই না। আচ্ছা সাদেকা আপা, আপনি অমুক সময় কাজ করছেন, এখন আপনি রাজ্য বিশ্ববিদ্যালয়ে যান পড়ানোর জন্য, সেটা কিন্তু হবে না, কোনোদিনও হবে না। কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমাদের চর্চাটা ভিন্ন। আমরা 73-এর অর্ডারে কাজ করি, স্বায়ত্তশাসন, কিন্তু আমরা আসলে স্বায়ত্তশাসনকে মিসইউজ করছি। যখন বিএনপি জোট ক্ষমতায় আসে, তখন প্রফেসর আজাদ চৌধুরী, যার ছবি দেখাচ্ছিল আপনি বললেন, উল্লেখ করেননি, উনি কিন্তু এখন বর্তমানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারপারসন। ওনাকে টার্ম শেষ করতে দেওয়া হয়নি। আনোয়ার চৌধুরী সাহেব রাত 3টার সময় দায়িত্ব নিয়েছিলেন, তারপর তাকেও টার্ম শেষ করতে না দিয়ে ওনারই দলীয় শিক্ষক অধ্যাপক ফায়েজ সাহেব দায়িত্ব নিয়ে তারপরে উনি সিনেট নির্বাচন দেন। তাহলে এই যে একটা প্র্যাকটিস, এর আগেও কিন্তু আমরা মাজুদ্দিনকেও কিন্তু এই জিনিসগুলো যে চলছে, এই প্র্যাকটিসটাকে আমরা কেউই সমর্থন করি না। কেন আমরা সেখানে একটা একাডেমিক অ্যাটমসফিয়ার রাখতে চাই। আমরা সুষ্ঠু, অবশ্যই আমার মতাদর্শ থাকবে, কিন্তু সেই মতাদর্শটা আমি সবকিছুর মধ্যে নিয়ে আসবো না। যেভাবে মেয়রের ইলেকশন গুলো হচ্ছে, যেখানে আপনি দেখছেন অন্তর্দ্বন্দ্ব অনেক প্রকট, শুধুমাত্র রিলিজিয়ন কার্ড না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও কিন্তু ওই আপা অনেকবার নীল দল সাদা দল বলেছেন যে, কিন্তু এটাও ঠিক যে এই সাদা জামা এবং নীল, তাদের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব এত বেশি প্রকট যে তারা নির্বাচন দিতেও কিন্তু একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে অর্ডার কাজ করছে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কেবলমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব উনি নির্বাচন করে এখন হয়েছে। তবে ওখানে ঝামেলা শুরু হয়েছে, কারণ ওনাকে বহিরাগত অধ্যাপক হিসেবে ধরা হচ্ছে। আমাদের হাতে আর একদম সময় নেই, আমরা আন্তর্জাতিক সংবাদ শিরোনামগুলো দেখে নিতে চাই। Fury
across Europe over reports that America is spying on its key institutions. You don't spy on friends is the message from Europe's leaders after the US Secretary of State says this kind of information gathering is not unusual. As the officers of the Muslim Brotherhood are ransacked in Cairo, President Morsi is faced with an ultimatum to stand down or face a campaign of civil disobedience. From Egypt to Brazil and half a world away in Hong Kong, thousands of demonstrators are on the streets. What does this kind of protest achieve? The headquarters of Egypt's Muslim Brotherhood comes under attack as Egyptians take to the streets to demand the resignation of President Morsi. Nelson Mandela's ex-wife speaks out as the former South African president remains in critical condition. And we will go live to the hottest place on the Earth's surface, California's Death Valley. Outrage in France and Germany. More U.S. allies demand to know if Washington's been spying on them. Another blow against Egypt's president. The headquarters of the Muslim Brotherhood's been ransacked. A wildfire in Arizona kills 19 members of an elite firefighting team. Just one of their men has survived. And tens of thousands of Hong Kongers put up with rain to demand a stronger position is taken with China. ডক্টর আমিনা মহসিন, মিশরের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, যে মাত্র এত আরব বসন্তের পর এক বছর নির্বাচিত প্রেসিডেন্ট তার সময় পার করেছেন, এখন ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আর আপনি যদি লক্ষ্য করে থাকেন যে বিবিসির অ্যাঙ্কর বলছিলেন যে এই যে ব্রাজিল থেকে মিশর, মিশর থেকে হংকং ব্যাপক ডেমনস্ট্রেশন চলছে, কি অ্যাচিভ করে সেরকম একটি প্রশ্ন তুলেছেন। মিশরের বিক্ষোভ কি অ্যাচিভ করলো, আরব বসন্ত কি করলো, এবং এই এক বছরে কি হলো? না, আমার মনে হয় কি, দেখেন এখানে একটা মানে যেটা হয়েছে যে একটা তো মানে মুসলিম ব্রাদারহুড একটা আইডিওলজিক্যাল একটা নিয়ে এসেছিল। আমার মনে হয় আরব বসন্ত এক ধরনের যেটা ছিল একনায়কতন্ত্র, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল। এবং সেখানে আমরা দেখেছি হুসনি মোবারক যেটা আমি আবার বলছিলাম যে ডেলিভার করতে পারেনি আমাদের সেকুলার ফোর্সেস গুলোর কথা, আমরা দেখছিলাম যে তারা ডেলিভার করতে পারেনি এবং আনএমপ্লয়মেন্ট রেট খুব হাই ছিল, ইকোনমিক অবস্থা খুব খারাপ ছিল। তো বিশ্ব তো ঠিক সেই অবস্থা থেকে উত্তরণ হতে পারেনি। যখন একটা এই ধরনের রেভলিউশন আমরা দেখি, এটা কিন্তু সাবিকাও আমার সাথে এগ্রি করবে যে এটা পলিটিক্স একটা জিনিস হলো যে আপনি যখন একটা বিপ্লব ঘটান, আপনার কিন্তু অ্যাটলিস্ট কিছুটা ডেলিভার করতে হবে টু সাস্টেইন ইট, কিন্তু মিশরে সেটা হয়নি। আমরা দেখছি যে সেই যে মানে একটা তো ধরেন ইডিওলজিক্যালি এই আমার মনে হয় না যে মিশরের জনগণ ঠিক প্রস্তুত ছিল এই ধরনের একটা ধর্মীয় ইয়ের মধ্যে ঢোকার জন্য। আর দ্বিতীয় হলো যে ইকোনমিক্যালি আমরা তারা ডেলিভার করতে পারে। একেবারে 30 সেকেন্ড আমার মনে হয় যে একটা এক্সপেকটেশন তো ছিল।
আমরা একজন বিজনেস পার্সনের সাথে কথা বলি, কখনো কথা বলি কর্পোরেট সিটিজেনের সাথে।